হচ্ছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনটা কি না, তাপ সঞ্চালন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে তাপের যে চলাচল, তাপের যে প্রবাহ, তাকে বলা হয় তাপ সঞ্চালন। ধরা যাক এটা একটা কন্ডাক্টিং স্ফিয়ার, টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এখানে একটা কন্ডাক্টিং স্ফিয়ার রয়েছে, টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর যদি আমি এদেরকে একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যোগ করে দিই, কন্ডাক্টিং ওয়্যার মানে হচ্ছে পরিবাহী তার, ঠিক আছে, তাহলে দেখা যাবে এই স্ফিয়ার থেকে এই স্ফিয়ারে হিটের ফ্লো হবে, হিট ফ্লো হবে, তাপ প্রবাহ এই স্ফিয়ার থেকে এই স্ফিয়ারে চলতে থাকবে। তার ফলে কি হবে, তার ফলে এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারের টেম্পারেচারটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কমবে, এবং এই স্ফিয়ারের টেম্পারেচারটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি পেতে শুরু করবে। এবং এটা ততক্ষণ অবধি চলতে থাকবে, মানে এই হিট ফ্লোটা ততক্ষণ অবধি চলতে থাকবে যতক্ষণ না এইটার এবং এইটার, মানে এই স্ফিয়ারটা এবং এই স্ফিয়ারটার দুজনের টেম্পারেচারটা সমান হচ্ছে। যে টেম্পারেচার সমান হয়ে যাবে সেই এই হিট ফ্লোটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে কি, যে যদি কোনো দুটো অবজেক্ট, দুটো বস্তুর মধ্যে যদি টেম্পারেচারের ডিফারেন্স থাকে, কি টেম্পারেচার এর পার্থক্য, উষ্ণতার পার্থক্য যদি এরকম বস্তুর মধ্যে থাকে, দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য যদি থাকে, তাহলে সেই দুটো বস্তুর মধ্যে কিন্তু হিট ফ্লো হবে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে। এটা আমরা ক্লাস 9-এ পড়ে চলে এসেছি ক্যালোরিমিতির নীতি অনুযায়ী, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে যে যদি কোনো একটা অবজেক্ট, ধরা যাক এটা একটা রড, ধাতব দণ্ড ধরা যাক, ঠিক আছে, তো এটার যদি এইখানে টেম্পারেচার হয় T1 এই এন্ডে, আর এই এন্ডের টেম্পারেচার যদি হয় T2, এবং যদি দেখা যায় T1 গ্রেটার দেন T2 হয়, মানে এইখানে টেম্পারেচারটা বেশি, এইখানে টেম্পারেচারটা কম, তাহলে এই রডটার এই এন্ড থেকে এই এন্ডের দিকে কিন্তু হিটের ফ্লো হবে, ঠিক আছে। মানে দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে যদি কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যোগ করি তাহলে হিটের ফ্লো হবে যদি তাদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকে, এবং যদি একটাই অবজেক্ট যার মধ্যে কোনো একটা জায়গায় উষ্ণতা যা, অন্য একটা জায়গায় উষ্ণতা তা নয়, মানে টেম্পারেচারের ডিফারেন্স রয়েছে, তাহলে দেখা যাবে ওই অবজেক্টের যেটা উষ্ণতর অংশ সেখান থেকে শীতলতর অংশের দিকে কিন্তু হিটের ফ্লো হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি তাপ সঞ্চালন, ট্রান্সমিশন অফ হিট, মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে তাপের যে চলাচল, তাপের যে প্রবাহ, তাকেই বলা হচ্ছে তাপ সঞ্চালন। তো এই তাপ সঞ্চালন তিনটি পদ্ধতিতে হয়ে থাকে: পরিবহন, পরিচলন এবং বিকিরণ, কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। তো আমাদের ক্লাস 10-এর জন্য কন্ডাকশনটা পড়তে হবে ভালো করে। পরিচলন এবং বিকিরণ এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, বা অতটাও কোশ্চেন এটা থেকে আসে না, তো এমসিকিউ লেভেলের কিছু কোশ্চেন আছে, সেগুলো আমরা পরে দেখে নেব। তো পরিবহনটা ফার্স্টে আমরা পড়বো, তাপ সঞ্চালনের একটা পদ্ধতি পরিবহন পদ্ধতিটা, এই পদ্ধতিটা কি সেটা দেখবো। পরিবহন পদ্ধতি হচ্ছে, সংজ্ঞাটাকে পড়া যাক, যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় কিন্তু পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন করে না। বিরাট ইম্পর্টেন্ট, পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন করে না, এই কথাটা বিরাট ইম্পর্টেন্ট। সেই পদ্ধতিটাই হচ্ছে পরিবহন পদ্ধতি, ঠিক আছে। এরপর এটা একটু বোঝা যাক যে কি হচ্ছে জিনিসটা। মানে ধরা যাক এটা হচ্ছে আমার একটা ধাতব দণ্ড, এটা আমি এর বড় করে এঁকেছি তার কারণ আছে। তো ধরা যাক এখানে আমি হিট করছি, এই ধাতব দণ্ডটাকে আমি হিট করছি, তো দেখা যাবে এই ধাতব দণ্ডের এইখানে অনেক অণু রয়েছে, এগুলো অণুগুলো এরকম করে রয়েছে ধাতব দণ্ডের, ঠিক আছে। তো এইখানে এই জায়গাটায় যখন আমি হিট করব, তখন এই জায়গায় যে অণুটা রয়েছে সেই অণুটা হিটটাকে নেবে এবং তার নিজের উষ্ণতা একটু বৃদ্ধি পাবে, যার ফলে কি হবে না, এই অণুটা আগে এ ভাইব্রেট করতে থাকে, ঠিক আছে, যে কোনো অণুই কিন্তু নর্মাল একটা টেম্পারেচারে ভাইব্রেট করতে থাকে। তো এখন এর টেম্পারেচার একটু ইনক্রিজ হয়ে তার ভাইব্রেশনটা বেড়ে যাবে, ভাইব্রেশনটা বেড়ে যাবে মানে হচ্ছে সে যে অ্যামপ্লিটিউডে, যে বিস্তারে ভাইব্রেট করছিল, যে বিস্তারে কম্পন হচ্ছিল তার, সেই বিস্তার থেকে কিন্তু এখন বিস্তারটা বেড়ে যাবে। তো এইটা কিন্তু হয় একটা মিন পজিশনের রেসপেক্টে, মানে একটা মিন পজিশনের রেসপেক্টেও কিন্তু কাঁপতে থাকে এই মলিকিউলটা, এবং দেখা যাবে যেহেতু বিস্তারটা বেড়ে গেছে সেহেতু এই মলিকিউলটাকে ধাক্কা মারবে,
এই মলিকিউলটা আবার কাঁপতে থাকবে এবং এই মলিকিউলটাকে ধাক্কা মারবে, এই মলিকিউলটা কাঁপতে থাকবে, আবার এই মলিকিউলটাকে ধাক্কা মারবে। তো এরকম করে মলিকিউলার কলিশন হচ্ছে, দেখা যাচ্ছে কি অণুগুলির মধ্যে সংঘর্ষ হচ্ছে, যার ফলে এই অণুটা তার কিছু কম্পনজনিত গতিশক্তি একে প্রদান করলো, সিমিলারলি এই অণুটা আবার তার কিছু কম্পনজনিত গতিশক্তি একে প্রদান করলো। এরকম করে যে তাপজনিত গতিশক্তি সেটা কিন্তু এই দিক থেকে এইদিকে ছড়িয়ে গেল বা এই দিক থেকে এদিকে ফ্লো হয়ে গেল। তো এইটা, এই যে তাপজনিত গতিশক্তি, এটাই হচ্ছে বেসিক্যালি হিট, এটাই হচ্ছে আমাদের হিট কন্ডাকশন। এরকম ভাবে হিট কন্ডাকশন হচ্ছে। তো হিট কন্ডাকশন কি করে বলে বোঝা গেল? মলিকিউলার কলিশন, ডিউ টু মলিকিউলার কলিশন, অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ তার জন্য। এখানে যেটা মেন আমাদের কথা উল্লেখ করতে হচ্ছে যে পদার্থের অণুগুলি কিন্তু স্থান পরিবর্তন করছে না। ভালো করে দেখো, এই মলিকিউলটা শুধুমাত্র এইখান থেকে কাঁপতে শুরু করলো, মানে এরকম করে, এ কিন্তু এইখানে চলে গেল না, এই অণুটা এইখানে চলে গেল না, এই অণুটার কম্পনের ফলে কম্পনজনিত গতিশক্তিটা এদিক থেকে এদিকে ফ্লো করে গেল। মানে ম্যাটারের কিন্তু ফ্লো হচ্ছে না, যা হচ্ছে এনার্জির ফ্লো হচ্ছে। এবং এই অণুটা কিন্তু এখানেই থাকছে, এই অণুটার কিন্তু কোনো স্থান পরিবর্তন হচ্ছে না, অণুগুলির স্থানচ্যুতি ঘটে না হিট কন্ডাকশনে। এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তো এটা বোঝা গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে হিট কন্ডাকশন যখন হয় তখন দুটো অবস্থা আমাদের করতে হবে। এক হচ্ছে স্থির পূর্ব অবস্থা বা ভ্যারিয়েবল স্টেট বলে এটাকে, পরিবর্তনশীল অবস্থা। আর একটা হচ্ছে স্থির অবস্থা বা স্টেডি স্টেট। তো আমরা যেটা ফার্স্টে করব সেটা হচ্ছে স্থির পূর্ব অবস্থা বা ভ্যারিয়েবল স্টেট। তো ভ্যারিয়েবল স্টেটটা কি এটা একটু বোঝা যাক। ভ্যারিয়েবল স্টেট বোঝার জন্য আমি একটা ছবি আঁকছি। ধরা যাক আমার কাছে একটা পরিবাহী রয়েছে, কন্ডাক্টর। যে কোনো মেটাল, সাধারণত ধাতব যেগুলো পদার্থ রয়েছে সেগুলো খুব ভালো রকম তাপ পরিবহন করতে পারে, ঠিক আছে? তো সেগুলোকে আমি লিখছি, একটা মেটালিক কন্ডাক্টর ধরে নিচ্ছি। ধরা যাক এটা আমার একটা মেটালিক কন্ডাক্টর, ঠিক আছে? সিলিন্ড্রিক্যাল শেপ নিলাম আমি। তো এই কন্ডাক্টরের আমি যদি তির্যক লেয়ার যদি কল্পনা করি, তির্যক লেয়ার মানে হচ্ছে তির্যক স্তর। এই যে এটা একটা তির্যক স্তর হবে, এইটা, ঠিক আছে? বোঝার চেষ্টা করো একটু। এটা একটা তির্যক স্তর হবে, এটা একটা তির্যক স্তর হবে, ঠিক আছে? তো এই যে তির্যক স্তরগুলি রয়েছে, এই তির্যক স্তরে কি হবে দেখা যাক। যদি মনে করা যাক আমি এইখানে হিট করলাম, রডটা এ এন্ডে আমি হিট করলাম, তাহলে কি হবে? তাহলে এখান থেকে হিটের ফ্লো হতে থাকবে, এই স্তরে যাবে। এরপর কি হবে? আমি ধরছি এই স্তরে, ধরে নিচ্ছি আমি এখানে কিউ হিট এসে বা কিউ ওয়ান হিট এসে প্রবেশ করলো, কিউ হিট এসে প্রবেশ করলো আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এই স্তরে যেই কিউ হিট এসে প্রবেশ করবে, তো সেটা তিন রকম ওয়েতে ইউজড হবে, তিন রকম ওয়েতে ব্যবহার হবে। কি কি দেখা যাক। ফার্স্ট যেটা ওয়ে, মানে প্রথম কি রকম ওয়েতে ব্যবহার হচ্ছে না, এই স্তরে যে হিটটা এলো সেই হিটটার কিছু অংশ এই স্তরটা নেবে। আমি এটা নাম দিচ্ছি এ স্তর, না এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 1 নাম্বার স্তরটা এই কিউ হিটের কিছু অংশ নেবে, দিয়ে নিজের টেম্পারেচারটাকে রাইজ করাবে, নিজের টেম্পারেচারটাকে বা নিজের উষ্ণতাকে বৃদ্ধি করাবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট যেটা হচ্ছে যে কিছু পরিমাণ হিটের, মানে এই কিউ যে হিটটা এইখানে প্রবেশ করলো তার কিছু পরিমাণ হিট সে ব্যবহার করবে নিজের উষ্ণতা বৃদ্ধিতে। তাহলে নিজের উষ্ণতা বৃদ্ধিতে কিউ এর কিছু অংশ নিজের উষ্ণতা বৃদ্ধিতে কাজে লাগানো। সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে না, এই কিউ এর যে বাকি অংশটা পড়ে রইলো সেটা রেডিয়েট করবে। রেডিয়েট মানে বিকিরিত হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা আছে, এই কিউটা এরপরে, মানে এই যে এখানে হিট যেটা এসেছিল সেটার কিছু অংশ নিজের উষ্ণতা বৃদ্ধিতে কাজে লাগিয়ে দিল এবং কিছু অংশ বিকৃত করে দিল। বাকি যে অংশটা পড়ে রইলো সেটা কি করবে? সেটা পরবর্তী স্তরে পাঠিয়ে দেবে বা পরবর্তী স্তরে সঞ্চালিত করে দেবে। বাকি
পড়ে থাকা হিট পরবর্তী স্তরে সঞ্চালিত হয়। তাহলে কিউ হিটটা তিন রকম ওয়েতে ইউজড হলো এক নাম্বার স্তর দ্বারা। এক নাম্বার স্তর আরেকবার বলে দিচ্ছি কি করবে, কিউ হিটটা নিয়ে ফার্স্ট নিজের টেম্পারেচারটাকে একটু রাইজ করাবে, বাকি যে হিটটা সেটাকে রেডিয়েট করবে কিছু পরিমাণ, এবং এই দুটো হয়ে যাওয়ার পর যে হিটটা পড়ে থাকবে সেটাকে ও পরবর্তী স্তরে সঞ্চালিত করে দেবে। ঠিক আছে, এরপর সেকেন্ড স্তরটা কি করবে, সেকেন্ড স্তরটা যে হিটটা পেলো, ধরো কিউ ওয়ান হিট পেলো, সেই কিউ ওয়ান হিটটা নিয়ে আবারও এরকম জিনিসগুলি করবে। আবার এইখান থেকে যদি কিউ টু হিট যায় তাহলে এই তৃতীয় স্তরটাও এই কিউ টু হিট নিয়ে এই জিনিসগুলি আবার কিন্তু রিপিট করবে। ঠিক আছে, তাহলে এরকম চলতে থাকলে কি হচ্ছে দেখি, এরকম চলতে থাকলে এই স্তরটার বা প্রতিটা স্তরেরই এখান থেকে তো হিট কন্টিনিউয়াস আসছে। ঠিক আছে, তো প্রতিটা স্তরের কি হবে, যখন অ্যাট ফার্স্ট ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে, এটা যখন হিট করছি সেই ইনিশিয়াল কন্ডিশনে দেখা যাবে প্রতিটা স্তরের কিন্তু টাইমের রেসপেক্টে টেম্পারেচারটা ধীরে ধীরে ইনক্রিজ করছে। ঠিক আছে, এবং তাপের পরিবহনও হচ্ছে, তাপের এক লেয়ার থেকে অন্য লেয়ারে পরিবহনও হচ্ছে, এবং প্রতিটা স্তর নিজের টেম্পারেচারকে, নিজের যে উষ্ণতা সেটাকে বৃদ্ধিও করছে। তাহলে এই যে অবস্থা, এই যে পদার্থের যে তাপীয় অবস্থা, এটাকে বলা হচ্ছে স্থির পূর্ব অবস্থা বা ভ্যারিয়েবল স্টেট, পরিবর্তনশীল অবস্থা। ঠিক আছে, এখানে যেটা মাথায় রাখতে হবে যে টাইমের রেসপেক্টে প্রতিটা লেয়ারের টেম্পারেচার কিন্তু ইনক্রিজ করতে থাকে। ঠিক আছে, সময়ের রেসপেক্টে প্রতিটা লেয়ারের টেম্পারেচার কিন্তু ইনক্রিজ করতে থাকে। আমি যদি এরকম বুঝিয়ে দিই একটু উদাহরণ দিয়ে, ধরা যাক 1, 2 আর 3, এই তিনটা লেয়ারকে আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক কিছুক্ষণ পর হিট করার জাস্ট কিছুক্ষণ পর দেখা গেল এই কিউ যে এক নম্বরের যে লেয়ারটা তার উষ্ণতা ধরে রাখছি আমি 50°C, 2 নম্বরেরটা দেখা গেল 30°C, আর 3 নম্বরের যে লেয়ারটা তার উষ্ণতা হবে 10°C, আমি এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তো কিছুক্ষণ পর এর আবার কিছুক্ষণ পর দেখা যাবে এক নম্বরের টেম্পারেচারটা এখন একটু ইনক্রিজ করে গেছে, হয়ে গেছে হয়তো 70°C, 2 নম্বরের যে লেয়ারটা ছিল তার টেম্পারেচার ইনক্রিজ করে হয়ে গেছে 40°C, আর 3 নম্বরে যেটা ছিল সেটা হয়ে গেছে হয়তো 15°C। এইটা এরকম করে হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে প্রতিটা লেয়ারের থ্রু দিয়ে কিন্তু হিট ফ্লো করেছে, যার দরুন সেই লেয়ারটা নিজের টেম্পারেচারটাকে কিন্তু এখন ইনক্রিজ করেছে। তাহলে এই যে অবস্থা, এই অবস্থাকে বলা হচ্ছে কি স্থির পূর্ব অবস্থা। পড়া যাক, কোনো পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বিভিন্ন পদার্থের বিভিন্ন স্তরে তাপের পরিবহন ও শোষণ একই সঙ্গে চলতে থাকে, তবে পদার্থের এই তাপীয় অবস্থাকে বলা হয় স্থির পূর্ব অবস্থা। তাপের পরিবহন কেন হচ্ছে, তার কারণ হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স রয়েছে, তাই তাপের পরিবহন হচ্ছে, এদিক থেকে এদিকে তাপের পরিবহন হচ্ছে, কারণ টেম্পারেচার ডিফারেন্স রয়েছে। এবং তাপের শোষণ হচ্ছে, শোষণ কেন হচ্ছে না, যেহেতু শোষণ হচ্ছে সেহেতু তো টেম্পারেচার ইনক্রিজ করলো 50 থেকে 70, 10 থেকে 15, নিশ্চয়ই এইখান থেকে এখানে আসতে গেলে ওকে কিছু এই লেয়ারটাকে কিছু হিট অ্যাবজর্ব করতে হবে, তাহলে এসে নিজের টেম্পারেচারটাকে ইনক্রিজ করতে পারে। তার প্রতিটা লেয়ারে হিটের শোষণও হচ্ছে এবং হিটের ট্রান্সমিশনও হচ্ছে, হিটটা সঞ্চালিত হয়ে যাচ্ছে ওই লেয়ারের থ্রু দিয়ে। তাহলে এই যে অবস্থা, এই অবস্থাকে বলা হবে কি স্থির পূর্ব অবস্থা। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে স্থিরাবস্থা। স্থিরাবস্থা কি, স্থিরাবস্থাটা হচ্ছে এই যে এরকম পরিবহন চলছে, তো অনেকক্ষণ বাদ মানে স্থির পূর্ব অবস্থার পরেই এইটা কিন্তু হয়। তো কিছুক্ষণ পর কি দেখা যাবে, কিছুক্ষণ পর দেখা যাবে যে প্রতিটা লেয়ারের টেম্পারেচারটা কিন্তু হয়ে গেছে ফিক্সড। মানে আমি যদি ধরি আবার এরকম ছবিটা আঁকা যায়, এখানে একটা লেয়ার ছিল, এখানে একটা লেয়ার ছিল, এখানে একটা লেয়ার ছিল, এখানে যদি আমি হিট করি তো দেখা যাবে অনেকক্ষণ পর দেখা যাবে কি যে এই লেয়ারটার টেম্পারেচার হয়ে গেছে হয়তো 100°C, এটা 60°C, আর এটা 40°C। ঠিক আছে, কিছুক্ষণ পর দেখা যাবে কি যে এই লেয়ারটার টেম্পারেচার 100°C হয়ে গেছে, 70°C, এটা 40°C। আরো কিছুক্ষণ পরে যদি আমি দেখি, আরো যদি আমি কিছুক্ষণ টাইম পর যদি দেখি তো দেখা যাবে একের টেম্পারেচার ওই 100°C রয়েছে, দুয়ের টেম্পারেচার 70°C রয়েছে, তিনের টেম্পারেচার 40°C রয়েছে। ঠিক আছে, তার মানে লেয়ারগুলোর টেম্পারেচার কিন্তু টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না।
তার মানে কি বোঝাচ্ছে, যে এইখান থেকে যে হিটটা আসছে সেই হিটটা এই 1 নাম্বার লেয়ারটা নিয়ে পর নিজের উষ্ণতা কিন্তু বৃদ্ধি করাচ্ছে না, কারণ কিছুক্ষণ পর সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড রয়ে গেছে, 70 ডিগ্রি সেন্টিগ্রেড এটাও রয়ে গেছে, এটাও 40 ডিগ্রি সেন্টিগ্রেড রয়ে গেছে। এর মানে এইখান থেকে এখানে, তো এইখান থেকে এখানে তো হিটের অ্যাবজর্ব হয়নি, যদি হিটের অ্যাবজর্ব হতো তাহলে তো এই লেয়ারের টেম্পারেচার তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তো বেশি হয়ে যেতে হবে, কিন্তু না, হিটের অ্যাবজর্ব হচ্ছে না। মানে কি, যে হিটটা আসছে সেই হিটটাই টোটালটাই কি হয়ে যাচ্ছে, টোটালটাই ট্রান্সমিট হয়ে যাচ্ছে, বা এক স্তর থেকে অন্য স্তরে পরিবহন হয়ে যাচ্ছে। কিউ এলো, এইদিকে কিউ আবার চলে গেল, এইদিকে আবার সেই এক কিউ চলে গেল, এইদিকে আবার সেই কিউ চলে গেল, মানে টোটাল হিটটা ট্রান্সমিট হয়ে যাচ্ছে স্তরের থ্রু দিয়ে, স্তরের থ্রু দিয়ে টোটাল হিটটা পরিবাহিত হয়ে যাচ্ছে। স্তরগুলো নিজের টেম্পারেচার বৃদ্ধি করছে না, বা স্তরগুলোর মধ্যে কোনো রকম হিটের শোষণ হচ্ছে না। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটাই হচ্ছে স্থির অবস্থা। এখানে মাথায় রাখতে হবে, এখানে আমরা যে বিকিরণজনিত যেটা হিট লস, মানে রেডিয়েশনের জন্য যে হিটটা বেরোচ্ছিল সেটা কিন্তু আমরা টোটালি ইগনোর করে রেখেছি, ঠিক আছে, অবশ্যই বিকিরিত হবে, কিন্তু এখানে আমি কি করে রেখেছি, এখানে আমি একটা ইনসুলেটিং মেটেরিয়াল দিয়ে এই টোটাল সিস্টেমটাকে হয়তো গাইড করে রেখেছি, বা ইনসুলেটিং মেটেরিয়াল দিয়ে কম্বল একটা ধরে রাখো, সেই কম্বল দিয়ে আমি টোটাল সিস্টেমটাকে অফ করে রেখেছি, মানে যাতে তাপটা না রেডিয়েট করে বাইরে বেরিয়ে যায়, যেই তাপটা এই স্তরে ঢুকছে সেই তাপটাই যেন বেরোয় ওই অন্য স্তরে আবার যেন চলে যায়, ঠিক আছে। তাহলে এইরকম যে তাপীয় অবস্থা পদার্থের, এটাকে বলা হচ্ছে স্থির অবস্থা। তো স্থির অবস্থা কাকে বলা হয় পড়া যাক না, কোনো পদার্থের মধ্যে দিয়ে যখন তাপের পরিবহন হয় তখন পদার্থের বিভিন্ন স্তরে যদি শুধুমাত্র তাপের পরিবহন হয়, কোনো রকম তাপের শোষণ না হয়, পদার্থের প্রতিটি স্তরের উষ্ণতা স্থির থাকে, তবে পদার্থের এই তাপীয় অবস্থাকে স্থির অবস্থা বলে। শুধুমাত্র তাদের পরিবহন হচ্ছে, কোনো রকম তাপের শোষণ হচ্ছে না, ঠিক আছে, কোনো রকম তাপের শোষণ হচ্ছে না। তার তাপের শোষণ হচ্ছে না, শুধু পরিবহন হচ্ছে তাপটা। তো তাপটা কি করে পরিবহন হচ্ছে, দেখা যাচ্ছে টেম্পারেচার ডিফারেন্স রয়েছে, এটার আর এটার মধ্যে আবার টেম্পারেচার ডিফারেন্স রয়েছে, তার টেম্পারেচার ডিফারেন্স হলেই তো তাপের ফ্লো হয়ে যাবে। তাহলে এরকম ভাবে তাপটা কিন্তু এক লেয়ার থেকে অন্য লেয়ারে পরিবহন হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্থির অবস্থা। তো এখানে যেটা আমাদের মাথায় রাখতে হবে, স্থির পূর্ব অবস্থা আর স্থির অবস্থায় দুটো জিনিস, যে স্থির পূর্ব অবস্থায় একটু আগেই বললাম যে টাইমের রেসপেক্টে স্থির পূর্ব অবস্থা বলছি, টাইমের রেসপেক্টে প্রতিটি স্তরের উষ্ণতা পরিবর্তন হবে। টাইমের সময় সাপেক্ষে প্রতিটা স্তরে 100 ডিগ্রি ছিল, 40 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি হয়ে যাবে, 20 ডিগ্রি ছিল 30 ডিগ্রি হয়ে যাবে, 10 ডিগ্রি ছিল 15 ডিগ্রি হয়ে যাবে, মানে টাইমের রেসপেক্টে প্রতিটি স্তরের উষ্ণতা কিন্তু পরিবর্তন হবে স্থির পূর্ব অবস্থায়। এবং এই যে প্রতিটি স্তরের উষ্ণতার যে পরিবর্তনটা, এই যে প্রতিটি স্তরের উষ্ণতার পরিবর্তন যদি আমি ধরি, তো উষ্ণতা বৃদ্ধির যদি আমি হারটাকে দেখি, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধির যদি হারটাকে দেখি প্রতিটি স্তরের, তো সেটা কিন্তু ডিপেন্ড করবে দুটো টার্মের উপর, ঠিক আছে, তিনটে টার্মের উপর, কিন্তু মেনলি আমি যদি দেখি, একটা আসবে কে, একটা আসবে এস, মানে হচ্ছে এটাকে বলে তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক, আর এটাকে বলে আপেক্ষিক তাপ, পদার্থটার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ পড়ে চলে এসেছি, এই টার্মটা নতুন টার্ম, এই টার্মটা আমরা পড়বো। আরেকবার বলে দিচ্ছি কি, স্থির পূর্ব অবস্থায় টাইমের রেসপেক্টে প্রতিটি স্তরের উষ্ণতার পরিবর্তন হয়, এটা আমরা জানি। তো এই যে প্রতিটি স্তরের উষ্ণতা বৃদ্ধির হার, ঠিক আছে, প্রতিটি স্তরের উষ্ণতা বৃদ্ধির হার মানে সময়ের সাপেক্ষে উষ্ণতার যে পরিবর্তন, সেটা কিন্তু ডিপেন্ড করবে পদার্থের দুটো জিনিসের উপর। দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে, আরেকটা জিনিসও আছে অবশ্যই, ঠিক আছে, একটা জিনিস হচ্ছে মেনলি কে এবং এস। এই কেটাকে বলা হয় কি তাপ পরিবাহিতাঙ্ক, এসটাকে বলা হচ্ছে পদার্থের আপেক্ষিক তাপ। তো তাপ পরিবাহিতাঙ্ক আমাদের একটা নতুন পুরো জিনিস, তো এই জিনিসটা নিয়ে এরপরে আমরা আলোচনা করব। আপেক্ষিক তাপ আমাদের জানা আছে, ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে যে স্থিরাবস্থাতে আমরা কি দেখলাম, প্রতিটি স্তরের উষ্ণতা কিন্তু টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না। স্থিরাবস্থাতে টাইমের রেসপেক্টে প্রতিটি স্তরের উষ্ণতা পরিবর্তন হচ্ছে না, কারণ হিট অ্যাবজর্ব করছে না, এরা হিট অ্যাবজর্ব করছে না, হিটটা শুধুমাত্র পরিবহন করে দিচ্ছে এক স্তর থেকে অন্য স্তরে। তাহলে স্থির অবস্থাতে কোন স্তরের কিন্তু উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, যা ছিল কিছুক্ষণ পর সে একই আছে। তো এইখানে যে তাপের যে চলাচলটা, ঠিক আছে,
মানে এক স্তর থেকে অন্য স্তরে তাপের যে চলাচলটা সেটা ডিপেন্ড করছে কে এর উপর। কেটা কি? কেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এটা কি, এটা নিয়ে আলোচনা করবো। এরপর করবো হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক পড়ার আগে দুটো জিনিস পড়া যায়, যেটা ছোট থেকে পড়ে এসেছি। তাপ পরিবহনের ক্ষমতা অনুসারে পদার্থকে দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সুপরিবাহী এবং কুপরিবাহী। সুপরিবাহী কি? না, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে পরিবাহিত হতে পারে, তাপ সহজে পরিবাহিত হতে পারে, তাদের বলা হচ্ছে সুপরিবাহী। সমস্ত ধাতব পদার্থই সুপরিবাহী। ঠিক আছে। কুপরিবাহী কি? না, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে পরিবাহিত হতে পারে না, তাপ সহজে পরিবাহিত হতে পারে না, তাদের কুপরিবাহী পদার্থ বলে। মানে জলের মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হয় কিন্তু সহজে পরিবাহিত হয় না। ঠিক আছে, তো সেইটা হচ্ছে কুপরিবাহী পদার্থ, যেরকম বায়ু, জল, কাঠ, কাঁচ, রবার ইত্যাদি। তো এই সুপরিবাহী আর কুপরিবাহী পদার্থ মানে একটা টার্ম আসবে, সেই টার্মটা একটা রাশি আসবে, সেই রাশিটা এই কে, এই কে এর মান, এটাই তাপ পরিবাহিতাঙ্ক, যেটা এক্ষুনি বলবো। দেখা যাবে এই কে এর মানটা যত বেশি হবে পদার্থ তত সুপরিবাহী হবে, এবং কে তাপ পরিবাহিতাঙ্কের মানটা যত কম হবে পদার্থ তত কিন্তু কুপরিবাহী হবে। তো এই কে জিনিসটা কি, কে জিনিসটা আমাদের জানা যায়। তো কে জিনিসটা জানার জন্য ফার্স্ট আমাদের কিন্তু একটা ছবি আঁকতে হবে। ঠিক আছে, তো ছবিটা আমি এইখানেই আঁকছি। ধরা যাক এটা হচ্ছে আমার একটা ধাতব পদার্থ, কঠিন পদার্থ, ধাতব কঠিন পদার্থ যেটা ইচ্ছে ধরো। ঠিক আছে, কঠিন পদার্থ। তো এই কঠিন পদার্থের, ঠিক আছে, এটাকে একটু জাস্ট ভাবো যে এরকম করে একটা এরকম বই এরকম করে রাখা আছে। ঠিক আছে, এরকম করে জাস্ট। ঠিক আছে, তো এইটার এই যে এই অংশটা, এই যে এইটা, এই যে এখান থেকে এটা, এটা হচ্ছে এইটা। তো এটাকে আমি কি বলবো? এটাকে নাম দিচ্ছি থিকনেস। এখান থেকে এটা হচ্ছে আমার ডি। ডিটা কি? ডিটা থিকনেস। সমস্ত জিনিসগুলো লিখবো। ঠিক আছে, আর এই যে এইটা, এটা হচ্ছে আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে যে বইটাতে দেখায়, এরকম করে দেখায় আমি বইটাতে, তাহলে এই যে এই অংশটা মানে এই যে এইটা, এইটা এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এদিকে হিট আসবে, এদিকে হিটটা বেরোবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা আমি নাম দিচ্ছি এ। এ হচ্ছে কি? এ হচ্ছে আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে ওই দিকের পৃষ্ঠটারও নিশ্চয়ই ক্ষেত্রফল হবে এ। ঠিক আছে, এরপর ধরা যাক যে ইন স্টেডি স্টেট, স্টেডি স্টেট মানে স্থির অবস্থায় কিন্তু আমরা নিচ্ছি এটা, একটু আগেই বলেছি স্থির অবস্থা। ঠিক আছে, বা স্থিরাবস্থা। স্থিরাবস্থাতে আমরা কি জেনেছি যে স্থিরাবস্থাতে প্রতিটি ইন্ডিভিজুয়াল স্তরে, প্রতিটা কিন্তু আলাদা আলাদা স্তরের টেম্পারেচার টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় না, এবং যে তাপটা একটা স্তর থেকে আসে সেই তাপটা কিন্তু অন্য স্তরে চলে যায়, টোটাল তাপটা কিন্তু পরিবাহিত হয়ে যাচ্ছে, কোনো রকম শোষণ হচ্ছে না। ঠিক আছে, এবং বিকিরণজনিত আমরা বাধাটাকে উপেক্ষা করেছি, বিকিরণজনিত বাধাটাকে আমরা কিন্তু এখানে নেগলেক্ট করে দিয়েছি, বিকিরণ হচ্ছে না ধরে নিয়েছি। তাহলে যদি এই দিক থেকে ধরা যাক হিট আসছে আমাদের কিউ, এই দিক থেকে আমাদের হিট আসছে কিউ, যদি স্টেডি স্টেটে এই দিক থেকে আমাদের কিউ হিট আসে, মানে ওই পৃষ্ঠ থেকে যদি আমাদের কিউ হিট আসে, তাহলে এই পৃষ্ঠ থেকে কত হিট বেরোবে? সেই একই হিট বেরোবে নিশ্চয়ই। বোঝা যাচ্ছে? তার কারণ হচ্ছে স্টেডি স্টেট, স্টেডি স্টেটে এই স্তরটার কি হয়, এই স্তরটার টেম্পারেচারটা কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, এরপরে এটা দেখছি দুটো আমরা লেয়ার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই দিকেরটা আর একটা হচ্ছে এই দিকেরটা। তাহলে এই দিকের যে লেয়ারটা, যেদিকে হিট আসছে মানে এই দিকের যে স্তরটা, এই স্তরটার যে টেম্পারেচারটা হবে তার থেকে কিছুটা দূরে, মানে এই যে এতটুকু দূরে যে অবস্থিত স্তরটা, সেই স্তরটার টেম্পারেচার নিশ্চয়ই একটু আলাদা হয়, এটা আমরা দেখেছি, তার জন্য যে হিটটা ফ্লো হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স থাকার জন্য। এই যে এটা ধরলাম, এটা একটা স্তর আর এইটা একটা স্তর। এই স্তরে যদি হয় আমাদের টেম্পারেচার 100°C, তো এই স্তরে হবে নিশ্চয়ই 70°C, এবং এদের দুটোর মধ্যে হিটটা ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে যে হিটটা আসছে সেই হিটটাই এইদিকে হিট ফ্লো করে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা ওই দিকের পৃষ্ঠটা হচ্ছে ধরে রাখছি 100°C, কারণ ওই দিক দিয়ে হিটটা আসছে, আর এই দিকের মানে এই যে এই দিকের পৃষ্ঠটা হচ্ছে 70°C, যেটা হচ্ছে এই দিক দিয়ে হিটটা বেরোচ্ছে। হিট সবসময় হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার ফ্লো করে,
তাহলে ওই দিকের পৃষ্ঠটা হবে হায়ার টেম্পারেচার, তো ওই দিকের পৃষ্ঠটার যে টেম্পারেচার সেটাকে আমি ধরে নিচ্ছি θ2, আর এই দিকের যে পৃষ্ঠের টেম্পারেচার এটাকে আমি ধরে নিচ্ছি θ1। এই যে এই পৃষ্ঠটা, এই পৃষ্ঠের টেম্পারেচারটা ধরে নিচ্ছি আমি θ1। তো কে বড় হবে, যদি এই দিক থেকে এইদিকে হিটটা ফ্লো করে ওই দিক থেকে এইদিকে, তাহলে θ2 গ্রেটার দেন θ1 হবে, ঠিক আছে? তাহলে θ2 গ্রেটার দেন θ1 টেম্পারেচার, θ2 এন্ড θ1 হচ্ছে টেম্পারেচার ওই সাইডের মানে ওই পৃষ্ঠতলের এবং এই পৃষ্ঠতলের, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি টি সময় ধরে হিট ফ্লো করছে, টি সময় ধরে হিট ফ্লো কিউ হিট ফ্লো করছে, এটা আমি ধরছি। তাহলে এইখানে এরপরে সমস্ত টার্মগুলো লেখা যাক কি কি বলে। কিউ হচ্ছে হিট, টি হচ্ছে সময়, টি সময় ধরে হিট ফ্লো করছে, ডিটা হচ্ছে বেদ বা থিকনেস, চওড়াটা কত, এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেটা এইখানে যদি আমি করতাম তাহলে এইটা আসতো আমাদের, যেটা ক্রস সেকশনাল এরিয়া বলতাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতাম, এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলছি, একই জিনিস প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে পারি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে হিটটা যে ক্ষেত্রফলটাকে ক্রস করে যাচ্ছে, তো হিটটা এখানে এই এ ক্ষেত্রফলকে ক্রস করে যাচ্ছে, ঠিক আছে? আর কি আছে আমাদের, আর আছে হচ্ছে θ2 আর θ1 হচ্ছে টেম্পারেচার, এই ওই পৃষ্ঠের আর এই পৃষ্ঠের θ2 গ্রেটার দেন θ1, টেম্পারেচার ডিফারেন্স কত আসবে θ2 মাইনাস θ1, এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য, ঠিক আছে? এরপর যেটা হচ্ছে যে দেখা গেছে পরীক্ষা করে যে যে কিউ হিট যেটা আমাদের ফ্লো করছে ইন স্টেডি স্টেট, এটা কিন্তু ডিপেন্ড করছে এইটা 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 এবং এইটার উপর। কেমন ভাবে ডিপেন্ড করছে চারটা জিনিসের উপর দেখা যায়। কিউ প্রপোর্শনাল টু হচ্ছে এরিয়ার উপর, ঠিক আছে? মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে এই যে এরিয়াটা, এই এরিয়াটা যত বেশি হবে তত বেশি অ্যামাউন্ট অফ হিট কিন্তু পাস করবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে 1/d এর সাথে, মানে যত আমাদের থিকনেসটা বেশি হবে তত কিন্তু কম অ্যামাউন্ট অফ হিট এই দিক থেকে এদিকে পাস করবে, ঠিক আছে? ইনভার্সলি প্রপোর্শনাল। তিন হচ্ছে কি প্রপোর্শনাল টু θ2 মাইনাস θ1, মানে দুই পৃষ্ঠতলের মধ্যে উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত কিন্তু বেশি হিট ফ্লো করবে। আর লাস্ট হচ্ছে কি প্রপোর্শনাল টু টি, যত আমরা টাইম বেশি ধরে দেখবো তত কিন্তু বেশি হিট ফ্লো করবে, ঠিক আছে? তাহলে এই চারটি দেখা যাচ্ছে। যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমি লিখতে পারি কিউ প্রপোর্শনাল টু সমস্তগুলোর গুণ, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী এইটা এটা এটা এটার গুণ হয়ে যাবে, তাহলে আসবে কি a θ2 মাইনাস θ1 ইনটু টি ডিভাইডেড বাই ডি, বা প্রপোর্শনালিটি চিহ্ন হাটিয়ে যদি আমি সমান দিতে যাই তাহলে কি করতে হয়, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, সেই কনস্ট্যান্ট আমি দিলাম k a θ2 মাইনাস θ1 ইনটু টি ডিভাইডেড বাই ডি। এইখানে একটা টার্ম এলো কে, এই কেটা কি, এই কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এই কেটার নাম আছে, এই কেটাকে বলা হয় হচ্ছে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে? অনেক অনেক বই লেখা আছে তাপ পরিবাহিতা, তো তাপ পরিবাহিতা এবং তাপ পরিবাহিতাঙ্ক একই জিনিস, ঠিক আছে? তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা, ঠিক আছে? কেটাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। তো এই কেটার মান ডিপেন্ড করে পদার্থটার প্রকৃতির উপর, পদার্থের উপাদানের প্রকৃতির উপর কিন্তু কে এর মানটা ডিপেন্ড করছে। কে এর মানটা, এটার মান পদার্থের উপাদানের উপর নির্ভরশীল, ঠিক আছে? তো এখান থেকে তাহলে আমরা কে এর ইকুয়েশন বের করতে পারবো। কে এর যেটা ইকুয়েশন হবে কি, কে সমান হবে বজ্রগুণ করলে আসবে কিউটি ডিভাইডেড বাই a θ2 মাইনাস θ1 ইনটু টি, ঠিক আছে? তো দেখা যাবে এই কে এর মানটা যত বেশি হবে তত পদার্থ সুপরিবাহী হবে এবং কে এর মান যত কম হবে পদার্থ তত কিন্তু কুপরিবাহী হবে, ঠিক আছে? কেটা আসছে তাপ পরিবাহিতাঙ্ক। এরপর আমরা এই তাপ পরিবাহিতাঙ্কের একক, মাত্রীয় সংকেত, এককের মধ্যে সম্পর্ক এগুলো সব বের করবো এবং সংজ্ঞাটাও লিখবো, যেটা খুব ইম্পর্টেন্ট। এরপর যেটা করবো সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের একক, মাত্রীয় সংকেত এগুলি সব বের করবো, সংজ্ঞা এগুলি লিখবো, ঠিক আছে? তার আগে কিছু ইনফরমেশন, আদর্শ পরিবাহী তার ক্ষেত্রে কিন্তু কে এর মানটা, তাপ পরিবাহিতাঙ্কের মানটা হয় অসীম,
আদর্শ অন্তরকের ক্ষেত্রে কে এর মানটা হয় 0, এবং এই যে সমীকরণটা পেয়েছিলাম কিউ সমান কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই ডি, এখানে যে থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই টি, এটাকে বলা হয় কি উষ্ণতার নতি, টেম্পারেচার গ্রেডিয়েন্ট। আরেকটা যেটা হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম যে কে এর মানটা ডিপেন্ড করে পদার্থের উপাদানের উপর, ঠিক আছে। এছাড়াও এটা যদিও কোশ্চেন আসার চান্স খুব কম, তবুও হায়ার ক্লাসের জন্য 11-12 এর জন্য আসতে পারে, যে এই যে কে এর মানটা, এর মানটা কিন্তু উষ্ণতার রেসপেক্টেও কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে, মানে উষ্ণতার সাথেও কিন্তু সম্পর্কযুক্ত। সাধারণত যদি আমরা কঠিন এবং তরল পদার্থ দেখি, তাহলে সেক্ষেত্রে যত উষ্ণতা বৃদ্ধি করব তত কিন্তু তাপ পরিবেশাঙ্ক কে এর মানটা কমে, এবং গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে তাপ পরিবেশাঙ্ক বাড়ে, ঠিক আছে। এরপর যেটা আমরা করবো সেটা হচ্ছে কে এর একক এবং মাত্রা সংকেত বের করব। তো একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে কে এর একক আমাদের মুখস্থ থেকে যাবে, তাও আমরা কিন্তু এই সমীকরণ থেকে যে কোনো রাশির, মানে যে কোনো রাশির যদি রাশিমালা জানতে পারি আমরা, তো সেই রাশিমালার থেকে কিন্তু সেই ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা কিন্তু এককটা বের করতে পারি। তাহলে দেখা যাক কি করে বের করবো। আমরা এখানে লিখতে পারি কে এর একক ইকুয়ালস টু কিউ এর একক ইন্টু ডি এর একক ডিভাইডেড বাই এরিয়া এর একক ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান এর একক ইন্টু টাইমের একক, ঠিক আছে। ব্যাস, তাহলে এগুলো বসালেই হয়ে যাবে। এবার কিউটা কি? কিউটা হচ্ছে হিট, হিটের। এবার আমি এক কাজ করছি, সিজিএস ও করবো এসআই ও করবো। ফার্স্ট এক কাজ করা যাক, সিজিএস এ করা যাক। তো কিউ এর সিজিএস একক হচ্ছে ক্যালোরি, ডি এর একক হচ্ছে সেন্টিমিটার, যেটা লেন্থ থিকনেস ছিল এটা, এরিয়ার একক সেমি স্কয়ার, বর্গ সেমি, থিটা টু মাইনাস থিটা ওয়ান মানে টেম্পারেচার, টেম্পারেচারের ডিফারেন্স, টেম্পারেচার ডিফারেন্স কি একক দেবে? ডিগ্রি সেন্টিগ্রেডই দেবে, ইনটু সময়, সময়ের একক সেকেন্ড। তাহলে এখান থেকে যদি করা যায়, একটা শ্রেণী কেটে গেল, তারপরে থাকছে ক্যালোরি, সমস্তটা আমি উপরে উঠাচ্ছি, সেমি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স, তাহলে এটা আসছে সিজিএস একক। এরপর এটার থেকে এসআই একক জাস্ট ঘুরিয়ে লিখে দেবো, সমস্ত টার্মগুলোর এসআই টার্ম লিখবো। তাহলে এসআই একক কে এর কি হবে? এটা হচ্ছে সিজিএস একক, এসআই একক হবে ক্যালোরির জায়গায় লিখবো, ক্যালোরির জায়গায় হয় জুল, সেন্টিমিটারের জায়গায় হয় মিটার, ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় হয় কেলভিন, সেকেন্ডের জায়গায় সেকেন্ড। তাহলে এইটি আসছে আমার এসআই একক, বোঝা গেল? তাহলে এরকম লেখা হয়। এখানে একটা জিনিস যেটা হচ্ছে, এই এসআই এককটাকে একটু চেঞ্জ করে লেখা হয়। আমরা জানি জুল সেকেন্ড ইনভার্স মানে কি, জুল সেকেন্ড ইনভার্স মানে জুল পার সেকেন্ড, আবার জুল পার সেকেন্ড মানে কি ওয়াট, জুল পার সেকেন্ড মানে ওয়াট। তাহলে জুল সেকেন্ড ইনভার্স মানে হচ্ছে ওয়াট ইনটু মিটার ইনভার্স ইনটু কেলভিন ইনভার্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কে এর একক, এসআই একক। এটাও লেখা হয় অথবা এটাও লেখা হয়, যে কোনো একটা লেখা হয়, ঠিক আছে। এটা সাধারণত বেশি লেখা হয়, ঠিক আছে। এরপরে যেটা করবো সেটা হচ্ছে এই সিজিএস এবং এসআই, সিজিএস এবং এসআই এককের মধ্যে কিন্তু আমাদের সম্পর্কটা বের করতে হবে, ঠিক আছে। তো সম্পর্কটা কি করে করা যায় দেখা যায়। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে 1 জুল মিটার ইনভার্স ইনটু, বা এক কাজ করা যায় ক্যালোরি থেকেই করা যায়, ঠিক আছে। 1 ক্যালোরি, 1 ক্যালোরি ডিগ্রি সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এটা সমান আমরা বের করতে চাইছি এক্স, এই এসআই সিস্টেমটা জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স, জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স। তো আমরা এই এক্স এর মানটা বের করতে চাইছি, ঠিক আছে। তাহলে কাজ করা যাক, কি করে বের করব। তো এখানে যদি এক্স সমান দেখতে পাই, এই সমস্ত টার্মটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে যদি সেরকম যদি আমি না করতে চাই, তাহলে এখানে কাজ করা যেতে পারে। আমি এক্স সমান ডাইরেক্ট লিখছি, 1 ক্যালোরি সমান কত জুল, 4.2 জুল। সেমি ইনভার্স মানে এখানে আমি লিখতে পারি, নিচে সেমি ইনভার্স করে দিচ্ছি, মানে আসছে 10 টু, নিচে সেমি আসছে তার মানে 10 টু দ্য মাইনাস 2 মিটার, ঠিক আছে। এরপরে এইখানে একটা জিনিস যেটা, যে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ঠিক আছে। এখানে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স যদি দিয়েছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সটা এখানে কিন্তু চেঞ্জ, চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল। আবার আমরা জানি একটা জিনিস, যে চেঞ্জ ইন সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা মানেই কিন্তু হচ্ছে চেঞ্জ ইন কেলভিন টেম্পারেচার, ঠিক আছে। 1 ডিগ্রি সেন্টিগ্রেডের যেটা চেঞ্জ, সেটা সমানই হচ্ছে 1 কেলভিন তার চেঞ্জ, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিচ্ছি আমি যে 1 মানে কেলভিন সেন্টিগ্রেড, নিচে আসছে কেলভিন, আর কি আসছে সেকেন্ড ইনভার্স আছে, তাহলে নিচে এখানে সেকেন্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে
যেটা আসছে x সমান 4.2 ডিভাইডেড বাই 10 টু দ্য মাইনাস 2, এটা করলে আসবে 420। ঠিক আছে, 10 টু দ্য মাইনাস 2 যদি উপরে উঠিয়ে দিই তাহলে 10 টু দ্য 2 হয়ে যাচ্ছে, নিচে 10 আসছে, 10 কেটে একটা 10 পড়ে থাকছে, তাহলে 420। এবারে জুল সবগুলোকে উপরে উঠাচ্ছে, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তার মানে কি আসছে 420 জুল পার, এটাই তো আমাদের চলে এলো, জুল পার সেকেন্ড মানে কি ওয়াট, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এইটি আসছে আমাদের সম্পর্ক, মানে সম্পর্কটা হচ্ছে 1 ক্যালোরি সেমি ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স সেকেন্ড ইনভার্স ইকুয়ালস টু x সমান হচ্ছে 420 জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে এরকম করে আমাদের একক এবং এককের মধ্যে সম্পর্কটা বেরিয়ে গেল। এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মাত্রিয় সংকেত, তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে কে এর সংজ্ঞাটা নির্ণয় করবো। ঠিক আছে, মাত্রিয় সংকেতটা করা যায়, কি করে করা যায়। ঠিক আছে, তো মাত্রিয় সংকেতটা এরপরে দেখছি। এরপর বলবো হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত। তো তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত আমাদের মুখস্থ রাখার দরকার নেই, যদি মুখস্থ থাকে তো খুব ভালো, যদি মুখস্থ না থাকে তাহলে নর্মাল আমরা কিন্তু ইকুয়েশন থেকেই করতে পারবো। এখানে দেখো তাপ পরিবাহিতাঙ্কের যে মাত্রিয় সংকেত সেটা নিশ্চয়ই হবে হিটের মাত্রিয় সংকেত ইনটু থিকনেস তার মাত্রিয় সংকেত, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের মাত্রিয় সংকেত, টেম্পারেচার ডিফারেন্সের মাত্রিয় সংকেত, আর টাইমের মাত্রিয় সংকেত। ঠিক আছে, এরকম করে লেখা যেতে পারে। এবার আসছে হিট, কিউ, কিউ ফর ছিল হিট, হিটের মাত্রিয় সংকেত কি না, হিটের মাত্রিয় সংকেত এবং কার্যের মাত্রিয় সংকেত একই, এটা আমরা জানি। তাহলে হিটের মাত্রিয় সংকেত আর কার্যের মাত্রিয় সংকেত যদি একই হয় তাহলে কার্য সমান জানি W সমান F ডট D। ঠিক আছে, তাহলে W যেটা মাত্রিয় সংকেত হবে সেটা হচ্ছে ফোর্সের মাত্রিয় সংকেত mL টি টু দি পাওয়ার -2, আর D এর জন্য হয় m, তাহলে হবে m L স্কয়ার টি টু দি পাওয়ার -2। তার মানে W এর মাত্রিয় সংকেত এটা, মানে হচ্ছে Q হিট, হিটের মাত্রিয় সংকেত এবং কার্যের মাত্রিয় সংকেত একই, মানে এইটা। তাহলে এটা এখানে বসাচ্ছি m L স্কয়ার টি টু দি পাওয়ার -2, D ফর থিকনেস L, A ফর এরিয়া দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য L স্কয়ার, থিটা 2 মাইনাস থিটা 1, থিটা 2 মাইনাস থিটা 1 এর যেটা মাত্রিয় সংকেত সেটা আমি ধরে নিচ্ছি সিম্পল থিটা, কারণ টেম্পারেচারের ডিফারেন্স গুলো তো টেম্পারেচারই পাবো, তাহলে সেটার যেটা মাত্রিয় সংকেত সেটা হচ্ছে থিটা। এন্ড থিটাটা কি, থিটাটা হচ্ছে টেম্পারেচার এর মাত্রিয় সংকেত, থিটাকে আমি ধরেছি টেম্পারেচারের মাত্রিয় সংকেত, তাহলে এটা আসছে থিটা। টাইম, টাইমের মাত্রিয় সংকেত হচ্ছে টি, তো সমস্তগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি, L স্কয়ার L স্কয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে m L টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। এটা হচ্ছে মাত্রিয় সংকেত তাপ পরিবাহী তাঙ্কের। এরপরে যেটা হচ্ছে যে তাপ পরিবাহী তাঙ্কের সংজ্ঞা লিখতে হবে আমাদেরকে, তো সংজ্ঞাটাও অনেক বড় থাকে, তো বড় থাকলেও কিছু করার নেই, এটা আমাদের করতে হবে, এবং যদি মনে না থাকে তো সিম্পল এখান থেকে আমরা করতে পারি, কোনো কিছু করতে হবে না, আমরা সিম্পল এটার থেকে কিন্তু সংজ্ঞাটাকে করতে পারি। ঠিক আছে, তো সংজ্ঞাটাকে করা যায়। তো দেখো সংজ্ঞাটাকে এরকম করে করবো, আমি ধরে নেই আমি এটাকে 1 করে দিচ্ছি, থিটা 2 মাইনাস থিটা 1 টাকে 1 করে দিচ্ছি, মানে কি লিখি, এটাকে যদি 1 করে দিই মানে একক ক্ষেত্রফল, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার আর 1 সেমি স্কয়ার। ঠিক আছে, মানে ইউনিট একক ক্ষেত্রফল যদি হয় পৃষ্ঠচ্ছেদের, বা থিটা 2 মাইনাস থিটা 1 টাকে আমি ধরে নিচ্ছি 1, মানে হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্সটাও ইউনিট, টাইমটা 1, থিকনেসটা 1। যদি এগুলো সমস্ত এই সমস্ত টার্মগুলো যদি এখানে বসাই আমি a1 থিটা 1 থিটা 1 1, t সমান 1, d সমান 1, তাহলে এখানে k সমান কি পাবো, অতএব k সমান পাবো হচ্ছে q। তাহলে সংজ্ঞাটা কি করে বলবো এরপর দেখা যাক, সংজ্ঞাটা এরকম করে বলবো যে পরপর বলবো। ঠিক আছে, ফার্স্ট এটা বলবো তারপর এটা বলবো, পরপর বলবো, দেখি কি করে না। একক বেদ, এই যে একক বেদ, বেদ মানে ডি ছিল, একক বেদ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন কঠিন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের যদি উষ্ণতার দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যদি উষ্ণতার পার্থক্য একক হয়, তবে একক সময়ে ওই দুই বিপরীত পৃষ্ঠের মধ্য দিয়ে লম্বভাবে যে তাপ পরিবাহিত হয়েছে বা লম্বভাবে যে তাপ প্রবাহিত হয় তাকেই বলা হয় ওই পদার্থের তাপ পরিবাহী তাঙ্ক। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি আমি, কোন পদার্থের একক বেদ ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থির অবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। ঠিক আছে, তাই এখানে লেখার চেষ্টা করি, একক বেদ
ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে প্রতি সেকেন্ডে ওই দুই বিপরীত পৃষ্ঠের মধ্য দিয়ে লম্বভাবে যে তাপ প্রবাহিত হয় তাকে বলে ওই পদার্থের তাপ পরিবাহী স্থানাঙ্ক। ঠিক আছে, এখানে মাথায় রাখতে হবে লম্বভাবে যে তাপ প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে তাপ পরিবাহী স্থানাঙ্ক। ঠিক আছে, এখানে বোঝা গেল। আরেকবার বলে দিচ্ছি কেমন করে করতে হবে। এইখানে সিম্পল আমরা এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি ডি এদেরকে সব ওয়ান করে দেবো, ইউনিট করে দেবো, তাহলে কে সমান কিউ চলে আসবে এবং সংজ্ঞাটা এরকম করে লিখবো, একক বেগ একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো কঠিন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা যদি পার্থক্য হয় একক, তবে প্রতি সেকেন্ডে ওই দুই বিপরীত পৃষ্ঠের মধ্য দিয়ে লম্বভাবে যে তাপ প্রবাহিত হচ্ছে বা যে তাপ পরিবাহিত হচ্ছে সেই তাপটাকে বলা হচ্ছে কি ওই পদার্থের তাপ পরিবাহী স্থানাঙ্ক। ঠিক আছে, তো এইখানে মাথায় রাখতে হবে লম্বভাবেটা কিন্তু বলতে হবে। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তাপ রোধাঙ্ক এবং সেখান থেকে হিট কারেন্ট বলে একটা নতুন জিনিস করবো, সেটাও কিন্তু দেখব। এরপর করবো হচ্ছে তাপীয় রোধ। তো তাপীয় রোধ করার জন্য কিন্তু আমাদের ওহমের সূত্র এটা কিন্তু একটু জানতে হবে। যাদের ওহমের সূত্র হয়ে গেছে তারা কিন্তু এটা বুঝতে পারবে, যাদের ওহমের সূত্র হয়নি তাদের একটু অসুবিধা হবে, তো ওহমের সূত্র পড়ে নিও। ঠিক আছে, তো এখানে আমরা একটা সূত্র পেয়েছিলাম, কে সমান কি পেয়েছিলাম, কে সমান বা কিউ সমান কি পেয়েছিলাম, কিউ সমান পেয়েছিলাম কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই ডি, বা কিউ বাই টি সমান কি পাবো, কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই ডি। আচ্ছা, এখান থেকে কাজ করছি আমি, বা কিউ বাই টি সমান থিটা টু মাইনাস থিটা ওয়ান, আর কে এটাকে একদম ডি এর নিচে লিখে দিতে পারি, ডি বাই কে এ। তার মানে যদি কে এটা উপরে উঠে যায় তাহলে উপরে চলে আসবে, তাহলে কোনো কিছু এক্সট্রা আমি করলাম না, জাস্ট কে এটাকে একদম ডি এর নিচে নামিয়ে দিলাম, এটাকে এক নাম্বার ইকুয়েশন দিলাম। এরপরে চলে আসছি আমি ওহমের সূত্র। তো ওহমের সূত্র যাদের পড়া আছে তারা কিন্তু এই জায়গাটা ভালো রকম বুঝতে পারবে। ধরা যাক এটা হচ্ছে আমার একটা পয়েন্ট এ এবং এই পয়েন্টে আমরা ধরে নিচ্ছি এরকম একটা কন্ডাক্টর রয়েছে, এটা হচ্ছে বি পয়েন্ট এবং কারেন্ট ফ্লো হচ্ছে আই, এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স রোধ, জানা আছে নিশ্চয়ই ওহমের সূত্র। এটা আই কারেন্ট এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ফ্লো হচ্ছে এবং এই পয়েন্টের পোটেনশিয়াল এ আর এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভিএ আর এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভিবি। ঠিক আছে, তো এরপরে দুটো পয়েন্টের মধ্যে যদি কারেন্ট ফ্লো হচ্ছে তার মানে অবশ্যই আমি বলতে পারি ভিএ গ্রেটার দ্যান ভিবি। কারণটা কি, কারণ হচ্ছে বিভবের পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ হয়। তাহলে বিভব প্রভেদ থাকলে তড়িৎ প্রবাহ হয়, কারেন্ট ফ্লো হবে যদি সেখানে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। ঠিক আছে, একটা ওয়্যারের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে তাহলে সেটা থ্রু দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হবে। এবং যেটা ওহমের সূত্র বলেছিল কি, এটা ভি, যেটা হচ্ছে বেসিক্যালি পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি, এটাকে আমি বলেছিলাম ভি, এটা সমান ছিল আই ইনটু আর, বা এখান থেকে আমি লিখতে পারি এইটার থেকে লিখছি। ঠিক আছে, ভিএ মাইনাস ভিবি সমান, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান আই আর, বা আই সমান লিখতে পারি ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর। এরপর আই এটাকে আমি লিখতে পারছি, আচ্ছা এটাকে আমি জাস্ট এরকমই রেখে দিচ্ছি। আইটা কি, আইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা যাকে বলতাম বেসিক্যালি কারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, এটাকে আরো ভালোভাবে বললে হয় ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, যেটা আমরা জেনেছিলাম আই সমান কি ছিল, একটা সূত্র আই সমান ছিল চার্জ ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে, একক সময়ে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে আধান প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি কারেন্ট, আই সমান কিউ বাই টি। এবারে এখানে চলে আসছে, আমি এখানে দেখতে পাচ্ছি একটা কন্ডাক্টরের থ্রু দিয়ে, যে ছবিটা ছিল কন্ডাক্টরের থ্রু দিয়ে একটা তাপ পরিবাহীর থ্রু দিয়ে কি হচ্ছিল না হিটের ফ্লো হচ্ছিল,
তো যে হিটটা ফ্লো হচ্ছিল সেটা হচ্ছে কিউ, টি সময়ে কিউ হিট ফ্লো হয়েছে, তাহলে এখানে যে কিউ ডিভাইডেড বাই টি এটাকে আমি দিচ্ছি আই টি এইচ। আইটিএইচটা কি? আইটিএইচটা হচ্ছে, এটাকে আমি বলতে পারি থার্মাল কারেন্ট বা তাপ প্রবাহ মাত্রা। থার্মাল কারেন্ট বলবো না, এটাকে আমি বলবো হিট কারেন্ট। ঠিক আছে, এটাকে বলবো আমরা হিট কারেন্ট বা আইটিএইচ লিখছি জাস্ট সিম্পল, অনেক সময় আইএইচ ও লেখা হয়। এটা হচ্ছে বেসিক্যালি তাপ প্রবাহ মাত্রা। ঠিক আছে, তো এই ইকুয়েশন এটাকে আমি যদি নাম দিই, 1 নাম্বার ইকুয়েশন এটাকে নাম দিলাম, আর এই ইকুয়েশনটাকে নাম দিলাম আমি 2 নাম্বার। তো এই দুটো ইকুয়েশনে আমি জাস্ট কম্পেয়ার করতে চাইছি। ঠিক আছে, এই দুটো ইকুয়েশনকে জাস্ট কম্পেয়ার করছি। এইটাকে কি বলতাম? এটাকে বলতাম রোধ। কি রোধ বলবো এটাকে? এটাকে বলবো তড়িৎ রোধ। তার কারণটা কি? কারণ তড়িৎ প্রবাহতে যে বাধা দিচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ রোধ। পরিবাহীর একটা ধর্ম, যে ধর্মটা তড়িৎ প্রবাহে বাধা দেয় সেটাকে বলে তড়িৎ রোধ। ঠিক আছে, এবারে এটার সাথে এটাকে আমি কম্পেয়ার করছি। আচ্ছা, এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ইলেকট্রিক কারেন্ট, এটা হচ্ছে হিট কারেন্ট, এই দুটো কম্পেয়ারেবল। থিটা টু মাইনাস থিটা ওয়ান কি? থিটা টু মাইনাস থিটা ওয়ান হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্স, আর ভিএ মাইনাস ভিবি কি? বিভবের পার্থক্য। থিটা টু মাইনাস থিটা ওয়ান টেম্পারেচারের ডিফারেন্সের ফলে হিট ফ্লো হয়, আর বিভবের প্রবাহ বিভবের পার্থক্য তার ফলে কিন্তু কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, তাহলে এই থিটা টু মাইনাস থিটা ওয়ান এবং ভিএ মাইনাস ভিবি এই দুটো কম্পেয়ারেবল, টেম্পারেচার ডিফারেন্স এবং বিভব পার্থক্য। এইটা আসছে ডি বাই কে এ, যেটা জানি না কি বটে, কিন্তু এইখানে আসছে দেখছি আর। আরটা জানি, আরটা হচ্ছে কি? আরটা হচ্ছে তড়িৎ রোধ। তাহলে যদি আই এর সাথে আইটিএইচ কম্পেয়ারেবল হয়, থিটা টু মাইনাস থিটা ওয়ান এর সাথে ভিএ মাইনাস ভিবি কম্পেয়ারেবল হয়, তাহলে নিশ্চয়ই আর এর সাথে ডি বাই কে এটাও কম্পেয়ারেবল হবে। মানে আমি লিখতে পারি যে ডি বাই কে কে যদি আর এর সাথে ডি বাই কে কম্পেয়ারেবল হয় এবং আর কে যদি বলি তড়িৎ রোধ, তাহলে এটাও নিশ্চয়ই সাম টাইপ অফ রোধ হবে। তো এটা কি ধরনের রোধ হবে? এটাকে তড়িৎ রোধ তো বলবো না, এখানে এটাকে আমি যদি বলে দিই তাপীয় রোধ। যার মানে কি? যার মানে তাপ যে প্রবাহ হচ্ছে পরিবাহীটার থ্রু দিয়ে, সেই তাপ প্রবাহটাকে পরিবাহীটা বাধা দিতে চাইছে। তো কি অ্যামাউন্ট অফ রেজিস্ট করবে বা কি বাধা দেবে সেটা ডি বাই কে এর উপর কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে, ডি বাই কে টা হচ্ছে এখানে কিন্তু থার্মাল রেজিস্ট্যান্স বা তাপীয় রোধ। তো সেটাকে আমি লিখছি আর টিএইচ দিয়ে, থার্মাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই কে এ। ঠিক আছে, ডি ডিভাইডেড বাই কে এ, এটা হচ্ছে তাপীয় রোধের রাশিমালা। তো এখানে দেখে বোঝা যাচ্ছে আর টিএইচ টা আসছে প্রপোর্শনাল টু 1 বাই কে। ঠিক আছে, আর টিএইচ আসছে প্রপোর্শনাল টু 1 বাই কে। তো এরপরে এটার থেকে আমি বুঝতে পারছি যে যে পদার্থর তাপ পরিবাহিতাঙ্ক অনেক বেশি হবে সে তাপীয় রোধ মানে সে তাপ প্রবাহে বাধা দেবে না। তাহলে যার কেটা বেশি তার আরটিএইচ টা কম, মানে যার তাপ পরিবাহিতাঙ্ক বেশি সে কিন্তু হিট কন্ডাকশন তার মধ্যে দিয়ে ইজিলি কিন্তু হবে, সহজেই কিন্তু তাপ প্রবাহ তার মধ্যে দিয়ে হবে। ঠিক আছে, কারণ তার তাপীয় রোধটা হবে কম। তো এরপরে আমি এই রেজিস্ট্যান্স আর এবং এই যে সূত্র পেলাম ডি বাই কে এ, এদের মধ্যে একটু তুলনা করা যাক। তো আমি এই জায়গাটা একটু মুছছি। ওহমের সূত্র থেকে আমরা পড়ে এসেছি আর সমান কি? এই যে তড়িৎ রোধ আর সমান পড়ে এসেছি রো ইনটু এল বাই এ। রোটাকে কি বলতাম? রোটাকে বলতাম রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। ঠিক আছে, এটা নিশ্চয়ই জানা আছে, এটা আমরা পড়ে এসেছি। যাদের পড়া আছে তারা খুবই ভালোভাবে বুঝতে পারবে। আর এইখানে কি পেলাম? ডি ডিভাইডেড বাই কে এ, এটা সমান পেলাম হচ্ছে আর টিএইচ। ঠিক আছে, আর টিএইচ পেলাম ডি ডিভাইডেড বাই কে এ। তো এখানে একটা জিনিস দেখো, এটাকে লিখতে পারি আমি আর টিএইচ সমান 1 বাই কে ইন্টু ডি বাই এ। এরপরে এইটার সাথে এইটাকে একটু তুলনা করি, দেখো ভালো করে যে ডি আর এল, ডিটা হচ্ছে থিকনেস বেসিক্যালি লেন্থ, আর এলটা হচ্ছে দৈর্ঘ্য, মানে যে ওয়্যারটা ছিল যতটা আমাদের রেজিস্ট্যান্স রয়েছে সেটার দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানেও এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে ডি এর সাথে এল কম্পেয়ারেবল, এর সাথে এ কম্পেয়ারেবল। তাহলে একটা পরিবাহীর 1 বাই কে তার সাথে রোটা কম্পেয়ারেবল, মানে রোটা যদি হয় রোধাঙ্ক, এটা নিশ্চয়ই তড়িতের ক্ষেত্রে রিলেটেড রোধাঙ্ক। তাহলে 1 বাই কে টাকে আমি কি বলতে পারি? সাম টাইপ অফ রোধাঙ্ক, কিন্তু যেহেতু এটা হিটের সাথে জড়িত তাই বলবো এটাকে তাপ রোধাঙ্ক বা তাপীয় রোধাঙ্ক। 1 বাই কে, কেটা কি? কেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, 1 বাই কেটাকে বলবো আমরা তাপ রোধাঙ্ক। ঠিক আছে,
এই থার্মাল রেজিস্ট্যান্স আরপিএইচ মানে যেটা হচ্ছে তাপীয় রোধ, এরপরে এটার আমরা মাত্রা বের করব এবং একক বের করব। ঠিক আছে, এরপর হচ্ছে তাপ রোধাঙ্ক আরপিএইচ। এই আরপিএইচ এর এবার আমরা মাত্রীয় সংকেত এবং তার একক বের করব। তো আরটিএইচ সমান পেয়েছি ডি ডিভাইডেড বাই কে এ। তাহলে আরটিএইচ এর যেটা একক আসবে সেটা হবে ডি এর একক ডিভাইডেড বাই কে এর একক ইনটু এরিয়ার একক। তাহলে ডি এর একক কি? ডি এর একক হচ্ছে সেন্টিমিটার, আমি সিজিএসআই করছি। কে এর একক কি? ক্যালোরি, সেমি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এরিয়ার একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। এটা কেটে গেল, এখানে একটা সেমি পড়ে থাকলো, সেমি টু দি পাওয়ার 1 আর সেমি টু দি পাওয়ার -1 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? যদি উপরে উঠাই ক্যালোরি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড, সেকেন্ড, এটা পড়ে থাকবে। এটা হচ্ছে সিজিএস একক। আর যদি এসআই একক করি তাহলে এসআই একক আসবে ক্যালোরির জায়গায় জুল ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা আসবে সেকেন্ড। ঠিক আছে, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড না, এটা আসবে কেলভিন। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, কেলভিন ইনটু সেকেন্ড ডিভাইডেড বাই জুল। তাহলে এই সেকেন্ড ডিভাইডেড বাই জুলটাকে আমি কি লিখতে পারি? সেকেন্ড ডিভাইডেড বাই জুল, জুল পার সেকেন্ড ছিল হচ্ছে ওয়াট, তাহলে সেকেন্ড বাই জুলকে লিখতে পারি 1 বাই ওয়াট, মানে আসছে এখানে কেলভিন পার ওয়াট। তাহলে এসআই একক আসছে কেলভিন পার ওয়াট, আর সিজিএস একক আসছে ক্যালোরি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড, সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল। তারপরে যদি মাত্রীয় সংকেত বের করতে চাই তাহলে মাত্রীয় সংকেত কিন্তু এই একই উপায়ে করা যাবে। মাত্রীয় সংকেতটা বের করা যাক। তাহলে আরটিএইচ এর মাত্রীয় সংকেত নিশ্চয় হবে, আমি ডাইরেক্ট লিখছি। ডি এর মাত্রীয় সংকেত হবে এল, কে এর মাত্রীয় সংকেত বের করে এসেছি এম এল টি টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার -1, এরিয়া হচ্ছে এল স্কয়ার। তাহলে এল এল কাটা গেল, এবার পড়ে থাকছে এমটা উপরে উঠলে এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার 3, থিটা টু দি পাওয়ার 1। তাহলে এটি হচ্ছে আমাদের মাত্রীয় সংকেত, এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার এম টু দি পাওয়ার -1, হ্যাঁ, এল টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার 3 এন্ড থিটা। ঠিক আছে, এটা এলো। এরপর আমরা যেটা করব লাস্ট টপিক, সেটা হচ্ছে তাপ ব্যাপনতা। ঠিক আছে, তো সেটা করা যাবে। এরপর করব হচ্ছে তাপীয় ব্যাপনতা বা তাপ ব্যাপনতা। ঠিক আছে, তো তাপ ব্যাপনতা বা তাপীয় ব্যাপনতাটা কি? তাপীয় ব্যাপনতা হচ্ছে কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে এবং একক আয়তনের তাপগ্রাহিতার অনুপাত। একক আয়তনের তাপগ্রাহিতা হচ্ছে রো ইনটু এস। একক আয়তনের তাপগ্রাহিতা রো ইনটু এস। রো হচ্ছে পদার্থের ঘনত্ব, এস হচ্ছে আপেক্ষিক তাপ, এদের অনুপাতকে বলা হয় তাপ ব্যাপনতা। ঠিক আছে, এটা হচ্ছে তার রাশিমালা কে ডিভাইডেড বাই রো এস। কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তো দেখা যায় এর এককটাকে দেখা যাক। একক হচ্ছে সেমি স্কয়ার সেকেন্ড ইনভার্স, এসআই একক হচ্ছে মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স, মাত্রীয় সংকেত হচ্ছে এল স্কয়ার টি ইনভার্স। ঠিক আছে, তো লোহার হচ্ছে তাপ পরিবেদাঙ্ক 0.16 আর সিসার হচ্ছে তাপ পরিবেদাঙ্ক 0.083। দেখা যাচ্ছে লোহার তাপ পরিবেদাঙ্ক অনেক বেশি, কিন্তু তবুও যেহেতু তাপ ব্যাপনতা প্রপোর্শনাল টু কে, দেখো তাপ ব্যাপনতা প্রপোর্শনাল টু কে, তাপ ব্যাপনতা প্রপোর্শনাল টু কে, তার মানে যে এই হবে যে যার কে বেশি, যার তাপ পরিবাহিতাঙ্ক বেশি, তার তাপ ব্যাপনতাও বেশি হবে, এটা কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, লোহার কে বেশি কিন্তু লোহার তাপ ব্যাপনতা সীসার তুলনায় অনেক কম, সীসার তাপ ব্যাপনতা লোহার তাপ ব্যাপনতার থেকে কিন্তু বেশি হয়। এরপর দেখা যাচ্ছে এখানে যে যেহেতু সীসার তাপ ব্যাপনতা বেশি, তাই স্থির পূর্ব অবস্থায় যদি দুটি অনুরূপ দণ্ড নেওয়া হয়, ঠিক আছে, স্থির পূর্ব অবস্থায় যদি দুটি অনুরূপ মানে একই ধরনের যদি দণ্ড নেওয়া হয়, তাহলে যদি একই তাপ উৎসে দুটি ওই অনুরূপ দণ্ডকে মোম লাগিয়ে রাখা হয়, মানে একটা সীসার দণ্ড এবং একটা লোহার দণ্ড, তারা একই রকম এবং একই উৎসে যদি মোম লাগিয়ে রাখা হয় তাদের, তাহলে দেখা যাবে যে লোহার দণ্ডটির তুলনায় সীসার দণ্ডটির বিভিন্ন অংশের উষ্ণতা তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কিন্তু আচ্ছা, যদি এখন তাড়াতাড়ি সীসার দণ্ডের উষ্ণতা মানে প্রতিটি স্তরে যদি উষ্ণতা তাড়াতাড়ি যদি বৃদ্ধি পায়, তাহলে কি হবে? সীসার দণ্ডের যে মোমের প্রলেপটা সেটা লোহার দণ্ড অপেক্ষা দ্রুত হারে দৈর্ঘ্য বরাবর বলতে থাকবে। ঠিক আছে, কিন্তু দেখা যাবে স্থির অবস্থা যখন আসবে তখন ওই দুটো দণ্ডেরই তাপ উৎস থেকে যদি আমি ধরে নিই যে কোনো একটা দূরত্ব এল দূরত্ব, তো এল দূরত্বে যদি আমি ধরে নিই
যে লোহার যদি দণ্ড হয় তার জন্য যদি উষ্ণতা হয় মনে করো T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং যদি সীসার দণ্ড হয় তো ওই এল দৈর্ঘ্যে যদি মনে করো উষ্ণতা হয় T2 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে দেখা যাবে লোহার দণ্ডের ক্ষেত্রে যেটা ওই পার্টিকুলার এল দৈর্ঘ্যে ওই স্তরের যেটা উষ্ণতা হবে, সীসার দণ্ডে কিন্তু ওই পার্টিকুলার দৈর্ঘ্যে এই যে স্তর ওই যে স্তরটা রয়েছে তার উষ্ণতার তুলনায় কিন্তু এটা অনেক বেশি হবে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। তাপ ব্যাপনতা হচ্ছে সিম্পল K/ρS, এবং এককগুলি কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে।